শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খান তাজনিনা হাসান। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হলো, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, তারাই এই বাংলাদেশকে নতুন করে গড়বে, নেতৃত্ব দেবে। ঐতিহাসিক জুলাই সনদ শুধু জাতির জন্য নয়, পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বৈরী আবহাওয়ার কারণে কিছুটা বিলম্বে বিকাল 4:30টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। স্মরণীয় এই দিনটি উপলক্ষে সংসদ ভবন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে একে একে আসেন বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, এলডিপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ 25টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা কথা বলেন আগামী নির্বাচন নিয়েও। আশা করেন আসন্ন নির্বাচন বিশ্বে যেন উদাহরণ হয়ে থাকে। এজন্য নির্বাচনী ব্যবস্থাপনা কেমন হবে, রাজনৈতিক দলগুলোকে সেজন্য আবারও আলোচনা করার আহ্বান জানান। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। আমরা আজকে যে কাজটা করলাম, এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে, সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের নতুন যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। রাষ্ট্রের সকল অঙ্গ, কোনো অঙ্গ আরেকটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না। সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সমস্ত অঙ্গ সাংবিধানিক ভারসাম্যতা রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং হবে ইনশাআল্লাহ। সেই দিনের আশায় আমরা আছি। সামনের দিকে আমাদের অনেক কাজ, এগুলো কেবল যাত্রা শুরু। সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে, যারা দুই একজন স্বাক্ষর করেন নাই, আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন, সেই এটা উন্মুক্ত রাখা আছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল সদস্যবৃন্দ এবং অন্যান্য সকল জাতীয় নেতৃবৃন্দ যারা দীর্ঘ আলাপ আলোচনায় অংশ নিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আর মিডিয়া কর্মী হিসাবে সাংবাদিক বন্ধুগণ, আপনারা দিন রাত পরিশ্রম করেছেন, আমাদের সাথে কাজ করেছেন, আপনাদের প্রতি অসংখ্য নির্বাচন কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে আলাপ করতে আপনাদেরকে আবার বসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা আজকে বক্তব্যে। প্রক্রিয়াটা নিয়ে তো বলেছে যে আবার সাংবিধানিকভাবে আর্টিকেল 65 এর সাবসেকশন 2-তে বলা আছে, বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 জন জাতীয় সংসদ সদস্য লইয়া জাতীয় সংসদ গঠিত হইবে। 3-এর মধ্যে আছে হলো যারা মহিলা নারী সদস্য থাকবে। কিন্তু এখন কেউ কেউ সেটা বর্ণনা করছে যে নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত, অন্য কিছু নয়। এটা সত্য, নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে, কিন্তু কিভাবে করবে সেটা বর্ণিত আছে। সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। মাননীয় প্রধান উপদেষ্টা তারপরেও যদি আলাপ আলোচনা করতে চাই, আমরা আলাপ আলোচনা বিশ্বাস করি। বাস্তবায়ন তো শুরু। অনুষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, সনদ স্বাক্ষর তো শেষ হলো, নেতাবৃন্দের প্রতিক্রিয়া কি আমরা কিছুটা জানছিলাম, আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাইবো। এর মাধ্যমে কি সবার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা?
দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত বিষয় যে সংস্কার ছিল, সেই সংস্কারের লক্ষ্যেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 6টি সংস্কার কমিশন গঠন করা হয় অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। সেই সংস্কার কমিশনগুলো দিনের পর দিন আলোচনা করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল সেই সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে। তার পরিপ্রেক্ষিতে ঐকমত্য কমিশন কয়েকটি ধাপে, বলা চলে প্রায় 4টি ধাপে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। প্রায় 68টি বৈঠক তারা আসলে করেছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে। সেই আলোচনায় তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, নিজ নিজ দলীয় অবস্থান থেকে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন, যৌক্তিক অবস্থান অবশ্যই নিজেদের পক্ষে। কেউ কেউ ঐকমত্য কমিশনের সুপারিশ প্রস্তাবনার সঙ্গে বা অন্যান্য দলগুলোর প্রস্তাবনার সঙ্গে নোট অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মত পোষণ করেছে, দ্বিমত পোষণ করেছে, আপত্তি পোষণ করেছে। তারপরে এই ঐকমত্য কমিশনের এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই মূলত এই জুলাই সনদ চূড়ান্ত করা হয়েছে। যেই সনদের চূড়ান্ত খসড়া বেশ কয়েকবার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে, সব রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। সব রাজনৈতিক দল বলতে প্রায় 33টি রাজনৈতিক দল ও জোট এই সংস্কার কমিশনের আহ্বানে বা জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বৈঠক করেছে। এই বৈঠকগুলো শেষ হয়ে আজ যে জুলাই সনদ চূড়ান্তভাবে স্বাক্ষর করা হয়েছে সেটি নিয়ে নানান ধরনের শঙ্কা ছিল, সংকট ছিল। সব কিছু উতরে গিয়ে ঐতিহাসিক এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানও সম্পন্ন হলো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের অন্যান্য বাদবাকি সদস্যরাও ছিলেন এবং সেই সঙ্গে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ছিলেন। যদিও এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা এই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি নিয়ে তারা এটি এক প্রকার এখন পর্যন্ত বয়কট করেছে। যদিও সময় সুযোগ দুটোই থাকলো যেগুলো এই সনদে স্বাক্ষর গ্রহণের, এবং ঐকমত্য কমিশনের তরফ থেকে যেমনটি বলা হয়েছে পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দল যারা স্বাক্ষর করেনি তাদের স্বাক্ষর গ্রহণ করার বা স্বাক্ষর করার সুযোগটিও থাকলো। এবং এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে তারা পরবর্তীতে বিচার বিবেচনা করবেন যদি বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত হয়। এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও খানিকটা জটিলতা রয়েছে। যেমন রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, কিন্তু সেই গণভোট কবে, কখন, কোন প্রেক্ষিতে হবে সেটি নিয়ে এখনও জটিলতা আছে, এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি। প্রধান দল একটি দল বিএনপি, তারা বলছে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের বিষয়ে। অন্যদিকে জামায়াত ইসলামী তারা বলছে গণভোট হবে জাতীয় নির্বাচনের আগে, প্রাককালে নভেম্বর নাগাদ। এই বিষয়গুলো এখন পর্যন্ত সুরাহা ঘটেনি। তবে আজকে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন আরও একবার ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে। তিনি বলেছেন সেই নির্বাচন কিভাবে, কোন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো সেই নির্বাচন অনুষ্ঠান করতে চায় সেটি প্রয়োজনে ঐকমত্য কমিশনের সভার মতোই তারা যেন নিজেরা আলোচনা করেও একটি সিদ্ধান্তে পৌঁছায় সেই প্রস্তাব বা সেই আহ্বানও তিনি রেখেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আশাব্যঞ্জক একটা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এই জুলাই সনদ। যেই জুলাই সনদে স্বাক্ষর গ্রহণকে ঘিরে আজ দিনের বেলায় এক ধরনের একটা বিশৃঙ্খলা, অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে জুলাই সনদের 7টি যে অঙ্গীকারনামা রয়েছে সেই অঙ্গীকারনামার 5 নম্বর অঙ্গীকারনামায় খানিকটা সংশোধনও এনেছে জাতীয় ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে। সেই সংশোধিত অঙ্গীকারনামায় রয়েছে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 16 বছরের আন্দোলনে গুম, খুন এবং 24-এর অভ্যুত্থানে যারা হতাহতের শিকার হয়েছে সেই সব হতাহতদের রাষ্ট্রীয় মর্যাদা, জুলাই যোদ্ধাদের। ধন্যবাদ রবিন, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, এরই মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন জুনায়েদ সাকি। আমরা আরেকবার সরাসরি যুক্ত হতে চাই। জুলাই জাতীয় সনদ যেভাবে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সর্বশেষ আলোচনা হয়েছে, সেই আলোচনাকে আরও সুনির্দিষ্ট করার জন্য গতকালকে আপনারা জানেন জাতীয় ঐকমত্য কমিশন তাদের মেয়াদ আরও 15 দিন অর্থাৎ আগামী 30শে অক্টোবর পর্যন্ত তারা বৃদ্ধি করেছেন। এই মেয়াদের মধ্যে যে ঐকমত্য হয়েছিল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মৌখিকভাবে কিছুটা লিখিতভাবে, সেটাকে সুনির্দিষ্ট করা হবে। সেখানে মূল প্রতিপাদ্য ছিল যে জুলাই জাতীয় সনদ যা তৈরি হয়েছে সেইটা আগামী যে আইনসভা কিংবা এর বাস্তবায়নের যে একটা বাধ্যবাধকতা, সেই বিষয়ে একটা পদ্ধতিগত দিক। আরেকটা হচ্ছে আগামী যে সংসদ গঠিত হবে, যে সংসদে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে, সেটার এই ক্ষমতা আছে কিনা যে তারা জনগণের অভিপ্রায় হিসাবে এই সংস্কারকৃত সংবিধানটা তৈরি করতে পারবেন। দুই বিষয়ে কিন্তু নানান পথ অবলম্বন করে আমরা একটা সমাধানে পৌঁছেছিলাম যে যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয়, তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন, যেটা আগামী জনপ্রতিনিধিদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে, আগামী সংসদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে যে এটা বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর হচ্ছে আগামী সংসদকে এই গণভোট একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা
এই যে সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে, যাতে করে এই সংস্কার বাস্তবায়িত হয় এবং এটা আর আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে না পড়ে। এই দুটো ক্ষমতা দিয়ে আগামী গণভোট হবে এবং একই সাথে জাতীয় নির্বাচন হবে, তার মধ্যে দিয়ে সংসদ গঠিত হবে, জুলাই বাস্তবায়িত হবে। এই প্রশ্নে যে আদেশটি হবে কিভাবে হবে সেটা নিয়ে কিছু বিতর্ক আছে। সেই বিতর্ক উত্থাপন করেছে কয়েকটি দল, আপনারা এটা জানেন, এবং সেই বিতর্কের মীমাংসার জন্য আগামী 30 অক্টোবর পর্যন্ত আমরা সময় নিয়েছি। আশা করি আমরা এটা মীমাংসা করে এই 30 অক্টোবরের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটা ঐতিহাসিক ঐকমত্যে পৌঁছাতে পারবো এবং আমরা শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র কায়েম করতে পারবো। এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জুলাই সনদ মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। সরিয়ে দিতে গেলে পুলিশ ও জুলাই যোদ্ধারা মুখোমুখি অবস্থান নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রোড ব্লকারগুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেয় জুলাই যোদ্ধারা। এর আগে সকালে সনদ স্বাক্ষর অনুষ্ঠান বয়কটের ডাক দিয়ে জাতীয় সংসদ ভবনের প্রবেশ মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল তারা। পরে সংসদ ভবনের গেট টপকে মঞ্চের কাছাকাছি অবস্থান নেন জুলাই যোদ্ধারা। দেখলাম সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণের ঘটনা। যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই ইন্টারিম সরকার বসে আছেন, উনি জুলাই সনদে এবং জুলাই ঘোষণাপত্রে এই আহতদের কথা কোনো উল্লেখ নাই। আমাদের অনুষ্ঠান আমরা বয়কট করলাম, কারণ আমাদের অনুষ্ঠান যেহেতু আমাদেরকে ডাকা হয় নাই, আমাদের নিয়ে কোনো কিছু বলা হয় নাই, তো এই অনুষ্ঠানের কোনো মানে হয় না। জুলাই সনদ ঘোষণার আগে আমাদেরকে কনফার্ম করতে হইব যে এই জুলাই সনদ ঘোষণার আইনি বৈধতা এবং সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে ওইটা কার্যকর করতে হচ্ছে। এই সনদের মধ্যে উল্লেখ করা আছে, যদি এইটা তারা কোনো দল এসে যদি না মানে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তাহলে এই সনদটা সই করা লাভ কি তাহলে? দর্শক, এই পর্যায়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামী নেতা ডক্টর তাহের। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। আমরা আশা করি যেটি আজকে আমরা যে সমস্ত পয়েন্টে একমত হয়েছি, যারাই দায়িত্বে আসবেন তারা হুবহু এই সকল দাবি পূরণ করবেন। এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হচ্ছে আজকের সনদের সিগনেচারের মাধ্যমে এটার কি আইনি ভিত্তি হইল না হইল না, এটা আমরা সনদটা যেভাবে হয়েছে সেই সনদের তাতেই আমরা বলেছি আমরা একমত হয়েছি, কারণ আমরা বহুদিন ধরে এটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু এটাকে আইনি ভিত্তি দেওয়ার যে বিষয়টি সেটা বাকি আছে। এখন এটা অনেকেরই প্রশ্ন, আমাদের প্রতিও প্রশ্ন ছিল, যেটা আইনি ভিত্তি না দেওয়ার আগে আপনারা সাইন করলেন কেন? এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আমরা যেটা বিবেচনা করলাম যে জাতির কাছে যে আমরা এতদিন ধরে যে সমস্ত ঐক্যমত্য হয়েছি সেগুলোর সাথে আমরা একমত, আমরা সেই জিনিসটা সাইন করেছি। এখন আমাদের মূল কথা হচ্ছে অতি অল্প সময়ের ভিতরে দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে, দলগুলো এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। আমরা এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বলবো যে আমরা আজকে ফুললি ওনারকে রেসপেক্ট করেছি, কনফিডেন্স রেখেছি। আমরা আশা করি যে উনিও ওনার কথা ঠিক রাখবেন এবং বাংলাদেশের নতুন সংকট তৈরির ক্ষেত্রে ওনারা যেন কোনো ধরনের হেজিমনি তৈরি না করেন, এটা আমরা প্রত্যাশা করি তাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিম্যাবের নতুন আহ্বায়ক কমিটির জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। বলেন, এত মানুষের আত্মত্যাগ ও অংশগ্রহণের পরও এটা নিয়ে শঙ্কা থাকলে জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নে, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত না, সবার অংশগ্রহণ করা উচিত। একটি দল
অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে, বাট ওনারা ওটাও বলেছে যে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে, এবং যদি ওনারা মনে করে যে এটা সনদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করবেন। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। রাজনৈতিক দলের ঐক্য জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য তখন হয় যখন সমাজের সব শ্রেণীর মানুষ দেশপ্রেমের ভিত্তিতে এক হয়। এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় ঐক্যের নামে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে। এই সংবাদটি আমরা কিছুক্ষণ পরে দেখব। আমরা আবার একটু সংসদ ভবন এলাকায় সরাসরি যুক্ত হতে চাচ্ছি। এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে তা নিশ্চিত হবে। তো আমরা আশা করছি যে আমরা শিগগিরই বসে আমরা সিদ্ধান্ত নেব। আমরা সরকারের কাছে কিছু প্রস্তাব করব, কিছু সুপারিশ করব, এবং এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য। এবং সরকার, আমরা আশা করি, আমরা নিশ্চিত সরকার আমরা এই সুপারিশগুলো পেশ করার সাথে সাথে দ্রুততার সাথে কিভাবে এগুলো বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্ত নেবে। এবং এর মাধ্যমেই আমাদের যে নির্বাচনের ট্রেনটা যে ট্র্যাকে উঠেছে সেটা অব্যাহত থাকবে এবং সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আমি আশা করি তারা অনুধাবন করবে যে এর মাধ্যমে বাংলাদেশের জন্য একটা নূতন ভবিষ্যৎ সৃষ্টি করা, একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ সৃষ্টির পথ প্রশস্ত হয়েছে, এবং তারা এর গুরুত্ব অনুধাবন করবে এবং তারা এই প্রক্রিয়ায় এতদিন থেকে তারা সম্পৃক্ত ছিল, তারা সম্পৃক্ত থাকবে এবং এটা সফলতার দিকে নিয়ে যাবে। তো আমি আমরা এখনো সিদ্ধান্ত হয়নি, আমরা দ্রুতই প্রস্তাব দেব। এবং যারা স্বাক্ষর করে নাই, কিছু কিছু ভুল বুঝাবুঝি আছে, তো আমি আশা করছি ভুল বুঝাবুঝিগুলোর অবসান হবে, তারা স্বাক্ষর করবে। আমরা এই যে প্রায় 1 বছর কাঁধে কাঁধ মিলিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে আমরা অগ্রসর হয়েছি, এবং উত্তেজনা উত্তাপ কিছুটা ছিল, মতপার্থক্য ছিল, তা সত্ত্বেও একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা 1 বছর কাটিয়েছি। তো এটাকে মঞ্জুলে মুকসিদে পৌঁছানোর জন্য আমরা আশা করি বাকি পথটুকু তারা আমাদের সাথে থাকবে, এবং তার জন্যই আমরা কতগুলো সুস্পষ্ট প্রস্তাব দেব সরকারকে। এবং আমি নিশ্চিত সরকার দ্রুততার সাথে সেগুলো বাস্তবায়নের পর দ্রুততার সাথে সরকার ওই যে এই আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারেই আমরা সুস্পষ্ট প্রস্তাব করব সরকারের কাছে, এবং আমি নিশ্চিত যে সরকার সেগুলো দ্রুততার সাথে বাস্তবায়নের উদ্যোগ। এখন গণভোটের ব্যাপারে তো ঐক্যমত আছে, তো বাকিগুলোর রাজনৈতিক যে দলগুলো আজকে আসলো না এবং তারা যে আপত্তির বিষয়গুলো জানিয়েছে, বিশেষ করে যে সনদের চূড়ান্ত লিপিটা, সেই লিপিতেই কিছু সংশোধন আনার প্রস্তাব করেছে। এখন তো সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে ফেললো, স্বাক্ষর করার পর এখন তাদের বিষয়টি বিবেচনা নেওয়ার কথা বলছেন। আমরা তাতে কি আবার এই সনদে কোনো কাটাছেঁড়া হবে কিনা আমরা এখনো বলতে পারি না, আমরা এগুলো বিবেচনায় নেব। অবশ্যই আমার একার পক্ষে এই সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। স্বাক্ষর করার পরে কোনো কাটাছেঁড়া হওয়ার না, আমরা নিজেরা আলাপ করব, আমরা অন্যান্য অংশীজনের সাথে আলাপ আলোচনা করব, এবং করে যদি সম্ভবপর হয় এবং এটা যদি সঙ্গত হয় তাহলে আমরা সেই ব্যবস্থা নেব। কিন্তু আমি এই সিদ্ধান্ত দিতে পারি না। আর যেটা হলো, হ্যাঁ, তাদের অনেকের আপত্তি আছে বাস্তবায়ন সম্পর্কে। তো বাস্তবায়নের ব্যাপারে আমরা আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করার ব্যাপারে সুস্পষ্ট সুনির্দিষ্ট আমরা প্রস্তাব দেব, এবং আমি নিশ্চিত যে সরকার এগুলো বাস্তবায়নের ব্যাপারে দ্রুততার সাথে উদ্যোগ নেবে। তো আমি আশা করি যে ভুল বুঝাবুঝি, যে অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে, এবং যারা স্বাক্ষর করে নাই তারা স্বাক্ষর করে এই কাফেলায় সামিল হবে। সবাইকে ধন্যবাদ। রাজনৈতিক দলের ঐক্য জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য তখন হয় যখন সমাজের সব শ্রেণীর মানুষ দেশপ্রেমের ভিত্তিতে এক হয়। এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় ঐক্যের নামে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে।
সমমর্যাদা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার তাদের। রাজধানীর স্কাটনে এই অনুষ্ঠানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ছাত্র জনতা ও শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে সফল হয় জুলাই গণ অভ্যুত্থান। ঐক্যমত্য কমিশনে শ্রম ও স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে কোনো আলোচনা ছিল না বলে দাবি করেন তিনি। শুধু নির্বাচন কেন্দ্রিক 6টি সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, সেখানেও গণতন্ত্রের জন্য আমরা সবার সেই ভালো ইন্টেনশন দেখতে পারি নাই। কলকারখানায় আগুন লাগছে এবং শ্রমিক মারা গেলে 2 লক্ষ 3 লক্ষ টাকায় শ্রমিকের জীবনের দাম নির্ধারণ করা হয়। এনসিপির আহ্বায়ক বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে আজ একটি কাগজে সই করছে। এই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। জাতীয় ঐক্য হচ্ছে তখন হয় যখন সমাজের সব অংশের মানুষ তাদের একটি স্বার্থের ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে। আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে রিকশা শোভাযাত্রা বের করে জাতীয় শ্রমিক শক্তি। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর শেষে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এই মুহূর্তে কথা বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সরাসরি যাচ্ছি সেখানে। মধ্যে 2-3টি গুরুত্বপূর্ণ কন্টেন্ট। একটা হচ্ছে যে তারা সেখানে বলবেন, যেহেতু রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, তারা অঙ্গীকারনামা স্বাক্ষর করেছেন, এবং যেহেতু রাজনৈতিক দলগুলো গণভোটের মধ্য দিয়ে জনমতের একটা মতামত নিয়ে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চান, সে কারণে তারা নির্বাচন কমিশনকে বলবেন যে তাহলে আপনারা একই দিনে জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন আপনারা করুন। 2 নম্বর, তারা যেটা বলতে পারেন আমরা বিশ্বাস করি, একই সাথে যে আগামী জাতীয় সংসদ যেটা একই সাথে সাধারণ পার্লামেন্ট হিসেবে কাজ করবে, প্রথম অধিবেশন একটা কনস্টিটিউয়েন্ট একটা ক্ষমতা বলে আগামী পার্লামেন্টের তারা কাজ করবেন, যাতে আমরা যেসব ব্যাপারে আজকে সনদ স্বাক্ষর করলাম এগুলো বাস্তবায়নের জন্য ধরুন প্রথম অধিবেশনে অগ্রাধিকারের ভিত্তিতে যাতে জুলাই সনদ আমরা কার্যকর করতে পারি। এবং এর মধ্য দিয়ে মনে করি আমরা বাংলাদেশ যে পুরনো একটা ব্যক্তিকেন্দ্রিক অথবা কোনো দল এবং কোনো ব্যক্তি যাতে স্বৈরতন্ত্রী হয়ে উঠতে না পারে, বাংলাদেশের কোনো চেহারাই ফ্যাসিবাদ নতুন চেহারা যাতে আসতে না পারে, এটাই হচ্ছে জুলাই সনদের মর্মকথা হচ্ছে এটা। সেই জায়গা থেকে আমরা মনে করি সরকারের উচিত হবে রাজনৈতিক দল, জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে আমাদের আগামীতে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা। বিভিন্ন দলের নেতৃবৃন্দ যেটি বলছিলাম, এই মুহূর্তে কথা বলছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সরাসরি যাচ্ছে সেখানে সকলের একটা মৌলিক বিষয়ে ঐক্যমত ছিল যে এই জুলাই সনদ যেন অন্যান্য সময়ে রাজনৈতিক আলাপ আলোচনার কোনো দাবি দেওয়া সমঝোতার মতো যেন উপেক্ষিত না থাকে, তাই এই জুলাই সনদকে কার্যকর করার জন্য একটি আইনি ভিত্তি দেওয়া, যেন এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ এবং এই জুলাই গণ অভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারেরা পরবর্তীতে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। তো এইখানে এই জুলাই সনদের ক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের স্বীকৃতির বিষয়ে তাদের পুনর্বাসন এবং এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সুরক্ষার বিষয়টা কিছুটা শুরুর দিকে অস্পষ্ট ছিল, যার ফলে আজকে আমরা দেখেছি সারা দেশের কিছু বিক্ষুব্ধ এই আমাদের জুলাই যোদ্ধারা এই অনুষ্ঠানে এসেছিল, যার ফলে একটা অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছিল। এবং ওই যে বলে দাগ থেকে অনেক সময় দারুণ কিছু হয়, তো সেই অপ্রীতিকর ঘটনা ঘটলেও সেই ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু সরকার শেষ দিকে এসেও জুলাই সনদ সংশোধন করে এই জুলাই যোদ্ধাদের তাদের আপনার পরিবার এবং তাদের আইনি সুরক্ষা, তাদের আপনার ক্ষতিপূরণ, শহীদ পরিবারগুলোর মর্যাদার বিষয়ে একটা ধারা যুক্ত করেছে। সেজন্য আমরা ধন্যবাদ জানাই জাতীয় ঐক্যমত্য কমিশনকে, সরকারকে এবং জুলাই সহযোদ্ধাদের প্রতি দুঃখ প্রকাশ করছি যে তারা এইভাবে আজকের দিনটাতেও আসলে তারা লাঞ্ছিত হয়েছে, অনেক হামলার শিকার হয়েছে। এখন একটি বিষয় এখনও কিছুটা ধোঁয়াশা আছে বা অস্পষ্টতা আছে যে এই আইনি ভিত্তিতে কি প্রক্রিয়া দেওয়া হবে, কিভাবে, সেটি কি নির্বাচনের আগে না নির্বাচনের পরে। অনেকগুলো রাজনৈতিক দল এবং আন্দোলনকারী নেতৃবৃন্দের দাবি ছিল যে জাতীয় নির্বাচনের পূর্বেই একটি গণভোটের মাধ্যমে
এর একটা বৈধতা প্রদান করা। এবং রাজনৈতিক দলগুলো আবার অনেকে বলেছে যে একই সাথে জাতীয় নির্বাচনের সাথে এটার একটা গণভোট করা। তো যেহেতু জাতীয় নির্বাচনের সময় বাকি আছে 4 মাস এবং দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে এই মুহূর্তে আসলে জাতীয় নির্বাচন অনিবার্য এবং জাতীয় নির্বাচন জরুরি হয়ে পড়ছে। সেই বাস্তবতায় প্রশাসনেরও যে আমরা একটা স্থবির অবস্থা, একটা ধীর গতি দেখি, সেইখানে আসলে দুটো নির্বাচন আয়োজন করাটা অনেক ক্ষেত্রে এটি অবাস্তব অনেকের কাছে মনে হচ্ছে। সেজন্য বিশেষজ্ঞরা মত দিয়েছেন যে একই সাথে এটির গণভোটটা করা। তো গণ অধিকার পরিষদ সবসময় জাতীয় ঐক্য এবং জাতীয় নেতৃবৃন্দের মতামতের উপর জোর দিয়েছে। আমরা মনে করি যেইটুকু এখনও আমাদের অমীমাংসিত আছে, সেইটুকু এখনও যেহেতু আলাপ আলোচনার সুযোগ আছে, জাতীয় ঐক্যমত্য কমিশনও বলেছে, সেই আলাপ আলোচনার মধ্যে দিয়েই ফাইনালটা নির্ধারণ করতে হবে যে গণভোটটা নির্বাচনের আগে হবে না পরে হবে। তবে আমরা আজকে কেন স্বাক্ষর করেছি সেই বিষয়টি যদি অনেক ক্ষেত্রে বলা হয়, এই সরকার আমাদের সকলের সমর্থিত সরকার, আমাদের সহযোগিতা নিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছে। কাজেই এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তে এই ঐতিহাসিক সনদের ক্ষেত্রে যদি আমরা শেষ দিকে এসে স্বাক্ষর না করি, সেটা আসলে এই আন্দোলনের প্রতি কার্যত অসম্মান প্রদর্শন করা হয়। গত 16 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার করা হয়েছে। এর সাথে জড়িত লুটেরারা বিদেশে পালিয়ে গিয়ে শান্তিতে বসবাস করছে। সকালে ঝিনাইদহের শৈলকুপায় এক আলোচনা সভায় এমনটাই বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমার দেশের 1 বছরের বাজেট প্রায় 7 লক্ষ কোটি টাকা। আমার দেশের 3 বছরের যে বাজেট হবে, সেই 3 বছরের বাজেটের সমান টাকা প্রতি বছর লুটপাট করে বিদেশে বেগম পাড়া করা হয়েছে। প্রায় 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানার আগুন। ভয়াবহ আগুনে ধসে পড়েছে ভবনের একাংশ। রাতভর ফায়ার সার্ভিসের 25টি ইউনিট এবং 3টি বাহিনীর সহযোগিতায় চলে আগুন নেভানোর কাজ। এখনও জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বেবসা কর্তৃপক্ষ। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। বৃহস্পতিবার বেলা 2টায় সিপিইজেটের 5 নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ কারখানার 8ম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরে। জিনহং মেডিকেলের কারখানাও পড়ে যায় এই আগুনে। সার্জিক্যাল গাউন, ক্যাপ এবং অস্ত্রোপচারে ব্যবহৃত তুলা উৎপাদন করা হতো এই কারখানায়। এখনো 2টি কারখানার ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। বৃষ্টির কারণে একটা ফগিং এর কাজটা করে দিচ্ছে, যার কারণে এই যে পার্টিকেলগুলো উড়ে যে দূরে কোথাও যে পড়ে আবার যে আগুন লাগতে পারে, এই সম্ভাবনা এখন নেই। জুলাই সনদ স্বাক্ষর শেষে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এখন কথা বলছেন গণ অধিকার, কিছুক্ষণ আগে কথা বলছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি। এবারে যাচ্ছি অন্য একজন নেতা কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি অনুষ্ঠানে। বহাল থাকবে, এটা বাতিল হবে না। সুতরাং আমরা এটা না দেখে আমরা স্বাক্ষর করি নাই। আমরা 2 দিনের মধ্যেই কমিশনের সাথে যোগাযোগ করে আমরা স্বাক্ষর করব। এবং আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত আমি মনে করি। জাতি যে আজকে ঐক্যবদ্ধ ছিলাম আমরা 24 জুলাইয়ের মধ্য দিয়ে, সেই ঐক্যের একটা বহিঃপ্রকাশ আজকে হলো। আগামী দিনে যেটা 54 বছর মুক্তিযুদ্ধকে ধারণ করে আমরা বাংলাদেশ যে উচ্চতায় নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা আমাদের ব্যর্থতার কারণে আমরা সেটা করতে পারিনি। আশা করি 24 জুলাই আমাদেরকে নতুন করে সেই অঙ্গীকার প্রতিশ্রুতি শিখিয়েছে। আগামী দিনে আমরা সকলকে সাথে নিয়ে বাংলাদেশকে আমরা অগ্রসর করে নিয়ে যাব। এই বাংলাদেশ হবে দলমত নির্বিশেষে সকল ধর্মের সম্প্রীতির বাংলাদেশ, সকল নাগরিকের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। হ্যাঁ, আমরা বলছি আমাদের বক্তব্য না, এটাতে নাই, কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। হ্যাঁ, সেটা সংযুক্ত, এটা আমাদের বক্তব্য ছিল। আমাদের নোট অফ ডিসেন্ট সহ আমরা সই করছি। নোট অফ ডিসেন্ট আপত্তি সহ আমাদের না করি না, যে আমরা মূল জায়গাটা পাই নাই। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এই মাত্র পেলাম, এই আমরা পাইছি, এখন আমরা করব বাস। সরাসরি কথা বলছিলেন গণফোরাম নেতৃবৃন্দ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন।
সকালে উপজেলার সাপমারায় হয় এই দুর্ঘটনা। নিহতরা হলেন দীঘিনালা উপজেলার আব্দুর রাজ্জাক এবং অনিল চাকমা। পুলিশ ও স্থানীয়রা জানায় রাঙামাটির বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রামে যাচ্ছিল শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি। পথে সাপমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আমাদের রেস্কিউ টেন্ডার নিয়ে এই যে সাপমারা বাংবানা নামক স্থানে যে বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আসেন এবং তৎক্ষণাৎ তারা উদ্ধার কার্যক্রমে লিপ্ত হয়। সাথে সাথে তারা 2 জন ভিকটিম উদ্ধার করেন। এদেরকে মৃত পায়। ওনারা আর্মি এবং পুলিশদের কাছে উক্ত ভিকটিমগুলো হস্তান্তর। জুলাই যোদ্ধাদের ওপর পুলিশি হামলা জাতির জন্য লজ্জার। জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মিরপুর 10 নম্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সড়কে নামতে বাধ্য হয়েছেন। সরকার অনেকের দাবি মেনে নিলেও জুলাই যোদ্ধাদের বঞ্চিত করা হচ্ছে। জুলাই সনদ স্বাক্ষরের এই দিনে জুলাই যোদ্ধাদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান জামায়াত আমির। তারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন। গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যানারে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। দুপুরে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হয় বিক্ষুব্ধরা। পরে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা বলেন, 13 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে গত তারিখেই অপহরণ করে জয়, লোকনাথ ও সঞ্জিত। এরপর ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা। বিচার না হলে সারা বাংলাদেশের যত মুসলিম তৌহিদি জনতা সবাই মিলে আমরা আন্দোলনে ঐক্যবদ্ধ হব। একটা সময় মহিলাদেরকে একসময় অ্যাসিড মারা হতো, এই অ্যাসিড মারাটা এখন কমে গেছে, কিন্তু এখন ধর্ষণটা সেই অ্যাসিডের মতো একটা মহামারী রোগে ছড়ায় গেছে। হবিগঞ্জের বাহুবলে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। সকালে উপজেলার লালটিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় ফরিদ মুন্সি ও মকবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই জেরে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ঘণ্টাব্যাপী সংঘাতে আহত হয় উভয় পক্ষের অন্তত 30 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 11 রোহিঙ্গাকে পুশকিন করেছে বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি। সকালে ভুরুঙ্গমারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, বলদিয়া ইউনিয়নের খুঁটামারা সীমান্ত দিয়ে নারীসহ 11 রোহিঙ্গাকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের ঘোরাঘুরি করতে দেখে আটক করে বিজিবির টহল দল। আটককৃতরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করত। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল বলেও জানায় বিজিবি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভুরুঙ্গমারী থানার ওসি। বাংলাদেশের সাথে শিল্প, বাণিজ্য ও কৃষি খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় আলজেরিয়া। দেশটির 64তম দিবস উপলক্ষে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, 1961 সালের 17 অক্টোবরের গণহত্যার 64তম বার্ষিকী। সেই দিবসকে স্মরণ করতে ঐক্য ও অঙ্গীকার প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাধীনতা আন্দোলনে নিহত আলজেরীয়দের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও নীরবতা পালনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি বলেন, ফরাসি উপনিবেশিক দমন নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদই ছিল আলজেরীয় স্বাধীনতার ভিত্তি।
তিনি বলেন, আলজেরিয়া ও বাংলাদেশের ইতিহাসে আছে এক অভিন্ন লড়াই, অত্যাচারের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। অনুষ্ঠানে ঐতিহাসিক 17 অক্টোবরের ঘটনাবলী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। রাষ্ট্রদূত দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। আজকের দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাস তো বটেই, দেশের স্বাধীনতা লাভের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে চাই। বিশেষ করে শিল্প, বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধিতে আমরা আগ্রহী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মাদারীপুরে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শিবচর উপজেলার ৭১ চত্বর, কলেজ মোড় সহ বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষ ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে দলের নেতাকর্মীরা। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের অনুষ্ঠান। জাতীয়ভাবে পালন করা হচ্ছে ফকির লালন শাহের উৎসব। তিরোধান দিবসের অনুষ্ঠান ও সাধু সঙ্গে যোগ দিতে ছেউরিয়ায় লালন আখড়ায় জড়ো হয়েছেন ভক্ত, অনুসারী সহ দেশ বিদেশের দর্শনার্থীরা। তিরোধান দিবস উপলক্ষে এই আয়োজন চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। মাজার আঙিনায় বসেছে সাধুদের আসর। সঙ্গীতানুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে কালী নদীর পাড়ে লালন মঞ্চ। এছাড়াও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। রাতের মুড়ি সেবার পরে রাত্রের মধ্যাহ্ন সেবা, তারপর সকালে বাল্য সেবা, পরের দিন দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে আমাদের এই সাধুসঙ্গ শেষ হয়ে যাবে। ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি হবে। এটি প্রতি বছরেই হয়। তো এই অনুষ্ঠানটির জন্য আমাদের একাডেমিতে রিহার্সেল চলছে। ১ নম্বরে গুরু ধরতে হইব, ২ নম্বরে মানারাফা নাফসাও ফাঁকা দারাফা রাব্বাহু, নিজকে নিজে চিনতে হইব। প্রায় ১,০০০ মানুষের অংশগ্রহণে হাতিরঝিলে অনুষ্ঠিত হল ফ্যামিলি রানার্স মিনি ম্যারাথনের দ্বিতীয় এডিশন। অংশগ্রহণকারী এবং আয়োজকরা জানালেন, পরিবারের সবার সুস্থতাই দিতে পারে সুখী জীবনের নিশ্চয়তা। হেমন্তের ভোর, রাজধানীর বেশিরভাগ মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হাজারো নারী, পুরুষ, শিশু জড়ো হয়েছেন হাতিরঝিলে। ছিলেন প্রবীণরাও। ফ্যামিলি রানার্স ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথনের দ্বিতীয় এডিশনে দৌড়ের মাধ্যমে সুস্বাস্থ্য গঠনের বার্তা দিতে চান তারা। ৫০০ মিটার দৌড়ে অংশ নিয়েছে শিশুরাও। বাবা মায়ের সাথে সুস্থ জীবন গড়তে এখন থেকেই শুরু তাদের প্রস্তুতি। অংশগ্রহণকারীরা বলছেন, শুধু নিজের নয়, সুখী জীবনের জন্য সুস্থতা প্রয়োজন পরিবারের সবার। আর সুস্থতা নিশ্চিতে দৌড় বা ব্যায়ামের বিকল্প নেই। যদি পরিবারের জন্য নিজেকে যদি ভালো করতে চাও, ঘুম থেকে উঠো এবং তুমি রান করো। রানের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা মানুষের অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিটস এভরিডে রান করা উচিত, অ্যাটলিস্ট হাঁটা উচিত। আমি যখনই রান করি বা সাইকেলিং করি, আমি আমার বাচ্চাদেরকে নিয়েই বের হই। তো আমার মনে হয় যে এটাতে আমাদের একটা বন্ড তৈরি হয়, একটা গুড বন্ড তৈরি হয়। It keeps me active, it keeps me looking forward to these marathon events and I just love it. আমরা দৈনন্দিন জীবনে সুস্থতার জন্য রানের বিকল্প নেই। আমার 66 ইয়ার্স চলতেছে। আমি সুন্দর 7 কিলোমিটার দৌড়েছি, অনেকের আগেই আসছি। তো আমি মনে করি আমাদের যারা ইয়ং আছে, যারা পরবর্তী যন্ত্র আছে, তাদের এইটা প্র্যাকটিস করা উচিত। উদ্যোক্তারা জানান, দেশবাসী যেন সুস্থ থাকার ব্রত গ্রহণ করে, সেই লক্ষ্যে অব্যাহত থাকবে এমন আয়োজন। আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি যেন স্বাস্থ্য বিষয়ক সচেতনতার মধ্য দিয়ে থাকে। আমরা যখনই ইভেন্টে আসি তখন কিন্তু অনেক পরিবার আমরা একসাথে হই। এই যে পরিবারগুলো আমরা একসাথে হই, আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। যখন আপনি ফ্যামিলিতে একসাথে থাকবেন, আপনার শুধু একা ফিট থাকলে হবে না, আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে ফিট থাকবেন। আমরা চাচ্ছি যে যাতে পরিবার নিয়ে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমরা আগামীতে আমরা আরও এই ধরনের আয়োজন করতে চাই। এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।